বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নীরবে দুর্বল হতে থাকে আমাদের হাড় বা পেশি। এই সময় দেখা যায় যেমন একদিকে পড়ে গিয়ে হাড় ভেঙে যাবার ঘটনা ঘটে, আর তার পাশাপাশি পেশির জোর কমে যাবার কারণে আমাদের যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো করা ভীষণ কঠিন হয়ে পড়ে। এতদিন যে কাজগুলো অত্যন্ত দ্রুততার সাথে আমরা করতে পারতাম, এখন কিন্তু সেই কাজগুলো আর করতে পারছি না সেইভাবে। পায়ের জোর যেন কোথায় কমে আসছে। তাহলে এই সময় আমি কি করব? আমি কি ধরনের খাবার খাবো বা কি ধরনের লাইফস্টাইল মেনটেন করব? আমাকে তো আরও বেশ কিছুদিন বাঁচতে হবে, যাতে আগামী দিনগুলোতে আমি সুন্দর, সুষ্ঠু এবং বলিষ্ঠভাবে দীর্ঘদিনভাবে বেঁচে থাকতে পারি। সেটাই আমাদের মূল বিষয়। তাই আজকে আমরা কি খাবো এবং কি ধরনের জীবনযাপন করব, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। আর আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিশন হসপিটালের চিফ ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা সিনহাকে। নমস্কার ম্যাডাম। প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। ম্যাডাম, এই সময় যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পড়ে যাচ্ছে এবং পড়ে গেলে হাড়ও ভেঙে যাচ্ছে, এবং অধিকাংশ সময় আমরা শুনি যে পায়ের জোর কমে যাচ্ছে, হাতের জোর কমে যাচ্ছে, মাসল দুর্বল হয়ে যাচ্ছে। এটা কেন হয়? এই সময় আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হরমোনাল অনেকগুলো চেঞ্জেস দেখা দেয়। বিশেষ করে মেয়েদের মেনোপজের পরে বডি থেকে এস্ট্রোজেন হরমোনটা পরিমাণ কমে যায়, এবং তার ফলে আমাদের এস্ট্রোজেন হরমোন আমাদের বডি হাড়ের ডেনসিটি বজায় রাখতে সাহায্য করে। হরমোনটা কমে যাওয়ার দরুন আমাদের হাড়গুলো ক্ষয় হতে থাকে। এবং ছেলেদের ক্ষেত্রে কি হয়, এটাও ছেলেদের ক্ষেত্রে আমাদের টেস্টোস্টেরন হরমোনটাও কমে যায়, ফলে আমাদের তখন হাড়টা দুর্বল হয়ে যায়। আচ্ছা। এবং আরেকটা জিনিস হয়, আমাদের কিছুটা লাইফস্টাইলের সাথে রিলেটেড থাকে। আমরা আগে যখন আমরা ফাস্টফুডগুলো বা জাঙ্ক ফুড খুব কম পরিমাণে খেতাম, কিন্তু বর্তমান জায়গায় এসে আমাদের জাঙ্ক ফুড খাওয়া বা ফাস্টফুড খাওয়া অনেক বেড়ে গেছে। এবং আমাদের সেই জন্য ফলে আমাদের খাবারের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সমস্ত কিছুর একটা ঘাটতি দেখা দিচ্ছে। তো সেই কারণে আমাদের এটা আমাদের হাড়ের ক্ষয়টা হচ্ছে। আরেকটা আমাদের ক্ষয় হয় এই কারণেই হলো, আমাদের যেহেতু বয়স বেড়েছে, সেই কারণে আমরা নিয়মিত ব্যায়াম করা বা কোনো রকম এক্সারসাইজ করছি না, ফলে আমাদের পেশি সংকোচন প্রসারণটা ঠিকমতো হচ্ছে না। সেই কারণে আমাদের হাড়ের ক্ষয় দেখা দেয়। এবং 30 বছরের আগে আমাদের কি হয়, বডিতে সেলগুলো কন্টিনিউ, মানে পুরনো সেল ভেঙে নতুন সেল তৈরি হয়, কিন্তু আফটার 30 আমাদের এই ইয়েটা কমে যায়, মানে আমাদের পুরনো সেল ভেঙে নতুন সেল সেভাবে তৈরি হয় না, ফলে আমাদের হাড়ের ক্ষয়টা আরও বেড়ে যায়। আবার অনেক সময় অনেকের হার্ট ডিজিজ, ডায়াবেটিস থাকার জন্য অনেক ইনফ্ল্যামেশন দেখা দেয়, এবং সেই জন্য হাড় ক্ষয় হয়। আচ্ছা, তো ডেফিনেটলি ম্যাম, এই দুটো জিনিস যেটা আপনি বললেন যে বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিক নিয়মে হরমোনের পরিবর্তন তো হবেই, পাশাপাশি আপনি যেটা বললেন যে যে জিনিসগুলো আগে আমরা পেতাম খাবার থেকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক বা এই ধরনের খাবারগুলো, সেগুলো আমরা পাচ্ছি না। তো প্রশ্ন হচ্ছে যে সেই সুপারফুড কোনগুলো, যেগুলো খেলে আমরা মূলত এই হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস বা সার্কোপেনিয়া, যেটা মাসল লস, সেটাকে আটকাতে পারবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি যে মাস লস হওয়া শুধু যে খাবারের অভাবে তা নয়, এক্সারসাইজের অভাবেও আমাদের সার্কোপেনিয়া দেখা দেয়। সেজন্য মানে ডায়েটের সাথে সাথে এক্সারসাইজটাও করার চালু রাখতে হবে। আর ডায়েটের মধ্যে আমাদের যেমন ডিম, দুধ জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, বাদাম, ঠিক আছে, বিভিন্ন রকম বাদাম সিডগুলো, এগুলো আমাদের খাবারে রাখতে হবে। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত আমাদের খাবারে রাখতে হবে। আচ্ছা, তাহলে মূলত যেটা প্রশ্ন, সবুজ শাকসবজি, মানে ধরুন আপনার পালং শাক, পুঁই শাক, কেলা, এগুলো আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। একেবারে। আমি আরেকটু বিস্তারিতভাবে জানবো যে আপনি বললেন যে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই
পুষ্টিগুলো যেগুলো আপনি নাম করলেন সেগুলোর ভূমিকা কি, মানে আমাদের খাদ্যে এগুলোর ভূমিকা কি, কোথায়? এগুলো একে অপরের সাথে মানে সম্পর্কযুক্ত। মানে ক্যালসিয়াম যেমন আমাদের হাড় গঠন করতে, প্রোটিন আমাদের হাড় তৈরি করতে এবং রক্ষা করতে, পেশিকে রক্ষা করতে সাহায্য করে। ভিটামিন ডি আবার ক্যালসিয়াম এবং রক্ত থেকে ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে। মানে উইদাউট ভিটামিন ডি ক্যালসিয়াম আমাদের বডি অবজর্ভ করতে পারবে না। সেই জন্য আমাদের যেমন ক্যালসিয়াম দরকার সেরকম ম্যাগনেসিয়াম দরকার, এবং ভিটামিন ডিকে সক্রিয় করতে আবার ম্যাগনেসিয়ামের প্রয়োজন। ফলে একে অপরের সাথে ওরা সম্পর্কযুক্ত। সেই জন্য আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি এগুলো সমস্তটাই একসাথে প্রয়োজন আমাদের হাড় বা পেশিকে সুন্দর রক্ষা করতে। মানে কোন ধরনের খাবার থেকে মূলত পেতে পারি? আপনি তো কিছু দুগ্ধজাত খাবারের কথা বললেন, সেই দুগ্ধজাত খাবার হতে পারে দুধ, দই বা ছানা বা পনির হতে পারে, টোফু হতে পারে। এছাড়া আর কোন খাবারগুলো থেকে আমরা পাবো? আমরা বিভিন্ন রকম সিড থেকে পেতে পারি, যেমন আমরা ফ্লেক্স সিড, পামকিন সিড, ঠিক আছে। তিল হলো ক্যালসিয়ামের খুব ভালো উৎস যারা ভেজিটেরিয়ান হয়, কারণ আমাদের 1 টেবিল স্পুন তিলের মধ্যে তিল কোনটা? সাদা তিল? সাদা তিল এবং কালো তিলও দেবো তার, কিন্তু সাদা তিলের ক্ষেত্রে 1 টেবিল স্পুন সাদা তিলের মধ্যে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, মানে যেটার পরিমাণটা অনেকটাই। সেই জন্য আমরা তিল রাখতে পারি আমাদের খাবারে। তারপর আমরা বাদাম যেমন আলমন্ডস রাখতে পারি আমরা আমাদের খাবারে, এবং ডাল, নানা রকম ডাল, রাজমা, সোয়াবিন এগুলো আমাদের খাবারে রাখতে পারি। একেবারে প্লাস মাছ, বিভিন্ন রকমের মাছ, এবং ছোট যে সমস্ত মাছগুলো আমাদের পাওয়া যায় সেটি মানে ক্যালসিয়ামের সব থেকে ভালো উৎস। এবং মাছটা অবশ্যই কাঁটাটা চিবিয়ে খেতে হবে। কি না ছোট জাতের মাছ, মানে মৌরালা মাছ বা পুঁটি মাছ, যেগুলো আমরা ভাবি একদম খাওয়া যাবে না, এরকমই একটা মনের ভেতর থাকে, কিন্তু সেই মাছগুলোর মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে, এবং অবশ্যই কাঁটা শুদ্ধ খেতে হবে। মাংসের ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, চিকেনের ব্যাপারে ক্যালসিয়ামের প্রোটিন তো অবশ্যই আমি চিকেন থেকে পাচ্ছি, ঠিক কথাই, কিন্তু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের জায়গায় চিকেনের অনেক পরিমাণ অনেক কম থাকে। আবার প্রোটিনের দিক থেকে যদি ভাবতে চাই তাহলে চিকেন খাওয়া যেতে পারে। এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের ব্রেকফাস্ট টু ডিনার কি কি থাকা উচিত বা কি কি থাকবে একটা ডায়েট চার্ট? ফার্স্ট দেখুন, এবার ডিপেন্ড করে ডায়েট চার্ট যে শুধুমাত্র মানে আমি নর্মাল বলছি, মানে তার সাথে তার ডায়াবেটিস বা ধরো আদার্স কোনো ডিজিজ আছে সেই নিয়ে, বা কিডনি ডিজিজ, এইগুলোর দিকে আমি যাচ্ছি না, কারণ একটা ডায়েট চার্ট মানেই আমাকে ওগুলো কথাও মাথায় রাখতে হয়। আমি সেরকম নয়, নর্মাল ব্যালেন্স ডায়েটের কথা একটা তাহলে বলছি। সেটা হলো আমরা সকালবেলা মর্নিংয়ে আলমন্ডস, প্রথমে আমরা শুরু করতে পারি যে আমরা আলমন্ডস ভিজিয়ে রাখলাম, 4টে মতো আলমন্ডস, একটা ওয়ালনাটস, যেটা আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভীষণ ভালো উৎস, এবং সেটা আমাদের নানা রকম বডিতে আমাদের হাড়কে, পেশিকে করতে, মানে রক্ষা করতে সাহায্য করে। তো আমরা হয়তো রাত্রে ভিজিয়ে রাখলাম, মর্নিংয়ে সেটা আমরা খেলাম। তারপরে আমরা আমাদের চা নিলাম, সাথে বিস্কিট নিলাম। তারপরে আমরা আমাদের ব্রেকফাস্টের মধ্যে আমাদের ডিমটা রাখলাম, কখনো ওটস নিলাম বা রুটি নিলাম বা ভেজিটেবলস নিলাম সাথে। 11টার দিকে একটা ফল নিলাম, ঠিক আছে, যে কোনো একটা ফল খেলাম। তারপরে আবার দুপুরের দিকে ভাত, ডাল, ভেজিটেবলস, মাছ, যে মাছগুলো আমি বললাম ছোটো আছে, যে কোনো মাছ, ডাল থাকবে, ভেজিটেবলস থাকবে। যদি কেউ ভেজিটেরিয়ান হয় তাহলে অবশ্যই তার রাজমা বা সোয়াবিন বা টোফু এগুলো জিনিস, তার পনির থাকতে হবে, এবং সাথে টক দই এবং স্যালাডের মধ্যে একটু হয়তো আমি তিলটাকে ছড়িয়ে দিলাম। অবশ্যই তিলকে সবসময়ের জন্য হয় ভিজিয়ে রাখতে হবে বা রোস্ট করে খেতে হবে, ঠিক আছে। তো ওটাকে হালকা রোস্ট করে আমি ওর মধ্যে হয়তো স্যালাডে ছড়িয়ে দিলাম। তারপরে বিকেলের দিকে আমি একটু স্প্রাউটস, মানে ছোলা, গ্রিন মুগ এগুলো দিয়ে স্প্রাউটস খেলাম। রাতে হয়তো রাইস বা রুটি, ভেজিটেবলস, ডাল, এসব একটা মাছ বা চিকেন খেলাম। আচ্ছা, শুধু ভালো খাবার খেলেই হবে নাকি নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজেরও কোনো ভূমিকা আছে? শুধু খাবার খেলেই হবে না, আমাদের নিয়মিত আমাদের এক্সারসাইজ করতে হবে। ওয়াকিং হলো সবথেকে ভালো এক্সারসাইজ। আমরা সেটা বুঝি না, অনেক সময় আমরা মনে করি যে আমরা জিমে চলে যাচ্ছি, আমরা জিম করে নেবো, কিন্তু জিমটাই যে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অ্যাটলিস্ট 30 মিনিটস ডেলি ওয়াকিং শুরু করুন, ঠিক আছে। সেটার সবথেকে বেশি হেল্প করবে আপনাদের হার্ট, মানে পেশি ভালো রাখতে। আর যোগা করুন, প্রাণায়াম করুন, এগুলো এক্সারসাইজ আপনাকে করতেই হবে, তাহলেই আপনার মাসেল মাসটা লুজ হবে না বা কোনো রকম ক্ষয় হবে না, কম হবে। যাদের মেনোপজ হয়ে গেছে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের ডায়েটে কোন ধরনের জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে?
মেনোপজ যাদের হয়ে গেছে তাদেরকে আমি একটা জিনিস বলবো, তারা ফ্লেক্স সিডটা খাওয়া ধরুন, কারণ ফ্লেক্স সিডটা হলো ওর মধ্যে এস্ট্রোজেন হরমোন, যেটা আমাদের তো কমে যায় মেনোপজের সাথে সাথে। তো এই এস্ট্রোজেন হরমোনটা মানে বাড়াতে তো পারবে না, কিন্তু জাস্ট তার মতো কাজ করবে ফ্লেক্স সিড। ঠিক আছে, তো ফ্লেক্স সিডটা আপনাদের প্রতিদিনের খাবারে রাখুন, এবং মাছ তো অবশ্যই রাখবেন, দুধ রাখবেন। হ্যাঁ, যদি দুধ না মানে আপনি টলার করতে পারেন বা ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে আপনি অবশ্যই ছানা, যদি ল্যাকটোজ থাকে তাহলে তো ছানা দইও খেতে পাচ্ছেন না, তাহলে আপনি হলো পামকিন সিড একটু ভিজিয়ে রাখলেন, ফ্লেক্স সিড একটু খেলেন, বা তিল একটু খাবারের মধ্যে অ্যাড করলেন, আর তা না হলে বা রাজমা, সোয়াবিন এগুলো খাবারে রাখলেন, আর তা না হলে আপনি দুধের জিনিস বা দুধ খান বা দই খান, ছানা খান প্রতিদিন। ফ্লেক্সিডের কথা আপনি বললেন, ফ্লেক্সিড কি ভিজিয়ে খেতে হবে? ফ্লেক্সিডটা ভিজিয়ে খেলে দেখুন ওর মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি ফাইবার, তো ভিজিয়ে খেলে এটা ইজিলি ডাইজেস্ট হয়। আর ফ্লেক্সিডের ফাইবার থাকার জন্য না আমাদের একটা জিনিস হয় যে আমাদের স্যাটাইটি ফিল হয় যখন যত বেশি, কারণ ওয়েট রিডিউসিংয়েও সাহায্য করে। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এর সাথে কিন্তু ওয়েটটা সবসময় আমাদের কন্ট্রোলের মধ্যে, এখন একটু হাইট সাথে ওয়েট কী হওয়া উচিত সেই হিসাবে ওয়েটটা রাখতে হবে। তার থেকে যদি ওয়েট বেড়ে যায়, স্বাভাবিকভাবে আপনার পায়ে বা পেশিতে হাড়ে চাপ পড়বে, আপনার মানে হাড় দুর্বল হবে। একদম। ম্যাডাম, আপনি যে সিডসগুলোর কথা বললেন, ফ্লেক্স সিড হতে পারে বা চিয়া সিড হতে পারে বা পামকিন সিড হতে পারে, এগুলো কি ওয়েটটা নিয়ন্ত্রণে রাখে, না বেশি খেলে এগুলো ওজন বাড়িয়ে দিতে দেখুন পারে? এগুলো নিয়ন্ত্রণে রাখার ব্যাপার না, এগুলো হলো জাস্ট এগুলো হলো প্রিকশন। মানে এগুলো খেলেই যে এটা একটা ধারণা আছে যে আমি ফ্লেক্সিড খেলাম বা চিয়া সিড খেলাম তাহলেই আমি রোগা হয়ে যাব, এটা কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। এগুলো খাওয়া মানে হলো আমি ফাইবার খাচ্ছি, আমি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাচ্ছি, এবং আমার মানে শরীর ভালো থাকছে, প্লাস আমার একটা যেহেতু ফাইবার আছে সেই জন্য আমার একটা খিদে পাওয়াটা কমাচ্ছে। এটাই হলো কারণ অনেকেই মনে করেন যে হ্যাঁ আমি সিডগুলো খাচ্ছি অতএব আমি তো রোগা হয়ে যাব, আমি না খেলে বরং রোগা হব না। এটা কোনো মানে রোগা হওয়ার সাথে এটার কোনো ওয়েটের সাথে কোনো সম্পর্ক নয়, শুধু হলো হাই ফাইবার যেটা আপনার বডিতে হলে আপনি স্যাটাইটি ফিল করবেন, মানে অনেকক্ষণ খিদে না পাওয়াটা হবে, মানে কম খিদে পাবে। ফ্লেক্সিডটা তাহলে কি ব্রেকফাস্টে খেয়ে নেওয়া উচিত? না, ভিজিয়ে রাখা সব সময়ের জন্য হয়। ফ্লেক্সিডটাকে রাত্রে ভিজিয়ে রাখুন 1 টিস্পুন, দিয়ে মর্নিংয়ে একটু উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নিন, বা ধরুন একটু রোস্ট করে পাউডার বানিয়ে রাখুন, পাউডার বানিয়ে রেখে সেটা সকালবেলায় উষ্ণ গরম জলের সাথে 1 চামচ খেয়ে নিন, মানে গরম জলে সেটাকে গুলিয়ে সেটা খেয়ে নিতে হবে। হ্যাঁ, মানে প্রতিদিন সকালে ফ্লেক্সিডটা খাওয়া যেতে পারে। যদি আমি এটাও সবসময় আবার বলছি, যদি কোনো সমস্যা আদার্স সমস্যা মানে কিডনি ডিজিজ বা এগুলো কিছু যদি না থাকে, কিন্তু কারণ এইগুলো থাকলে কিন্তু সিড জিনিসটাকে আমরা একটু রেস্ট্রিক্টেড করি, কারণ কিডনি ডায়েটের ক্ষেত্রে আমাদের প্রোটিনটা রেস্ট্রিক্টেড থাকে। একদম। একটু মেনোপজের পাশাপাশি যারা একটু প্রবীণ মানুষ তাদের জন্য আসবো, যে আপনি তো মোটামুটি একটা ডায়েটের আইডিয়া দিয়েছেন, তাদের জন্য কোন কোন খাবারগুলো বেশি করে খাওয়া উচিত? কারণ তাদের দুটো ভয় থাকে, একটা হচ্ছে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া আর মাসেল লস হয়ে যাওয়া। কোন খাবারে ফোকাস দরকার? দেখুন ওটাই নর্মাল, যেটা আমি বললাম যে মাছ ডিম এর দুটোই ওনাদের খাবারের মধ্যে থাকতে পারে। আবার অনেকে আছেন যে দুধটা হজম করতে পারছেন না, তখন দই হিসাবে, কারণ দইয়ের মধ্যে খুব ভালো প্রোবায়োটিক রয়েছে যা আমাদের খাবারে, কারণ এই সময় বয়সের সাথে সাথে তো আমাদের হজম শক্তিটাও অনেক কমে যায়, তো সেই জন্য দইটা প্রতিদিন অবশ্যই, সেটা যদি বাড়িতে বানানো হয় খুব ভালো হয়, তা না হলে মানে বাড়িতে যদি দুধ এনে মানে ডবল টোন মিল্ক নিয়ে এসে বাড়িতে বানিয়ে দইটা বানানো হয় সেটা সব থেকে বেশি হেল্পফুল হয়। তো দই প্রতিদিনের খাবারে দই যাতে থাকে। ঠিক আছে, যারা নিরামিষভোজী তাদের তো খাবারের তালিকা থেকে মাছ ডিম মাংস পুরো বাদ চলে গেল, তাহলে তাদের জন্য আলাদা করে কি কিছু সাপ্লিমেন্ট বা বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন রইল? তাদের খাবারে যাতে প্রতিদিন দেখতে হবে দুধ বা দুধ জাতীয় খাবার, রাজমা, সোয়াবিন বা ডাল জাতীয় যে সমস্ত আছে, বা ছোলা, স্প্রাউটস এগুলো যাতে থাকে, বা বিভিন্ন রকম বীজ সিডগুলো সেটা ডেলি যাতে থাকে সেটা খেয়াল রাখতে হবে, অবশ্যই পরিমাণ মতো। একদম। শরীরে যাদের এই ধরনের প্রবলেম দেখা দেয়, তার আগে শরীরে কি কোনো লক্ষণ দেখা দেয়? এই ধরনের হাড় ক্ষয়ের সমস্যা যদি হতে থাকে বা সার্কোপিনিয়ার সমস্যা আসতে থাকে, তাহলে শরীরে কি কোনো লক্ষণ দেখা দেয় যে সময় চিকিৎসকের কাছে যাওয়াটা খুব প্রয়োজন? একদম তাই, কারণ আমাদের যখন এরকম হয় আমাদের তখন উইকনেস লাগবে, তারপর আমাদের হাঁটতে চলতে কষ্ট হবে, আমাদের কোমর বা পিঠে একটা ব্যথা অনুভব হবে,
তো এই জিনিসগুলো বা পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তো এই জিনিসগুলো হলেই আমরা বুঝতে পারবো যে আমাদের মাসেল মাসটা লস হচ্ছে বা আমাদের পেশি দুর্বল হয়ে পড়েছে, অথবা আমাদের ডক্টরে দেখানো উচিত। সব শেষে দর্শকদের জন্য আপনি কয়েকটা অভ্যাস বলুন যে বহুদিন ধরে যাতে তাদের হাড় ক্ষয় তারা আটকাতে পারেন এবং তার পাশাপাশি তারা মাসেল লস বা সার্কোপেনিয়া আটকাতে পারেন, তার জন্য 5টা অভ্যাস। সেটা প্রথম হলো যে আমাদের খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে, আমাদের ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে প্রথম থেকেই, বাইরের ফাস্টফুড যতটা সম্ভব আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। যদি ধরুন আমার কোথাও মানে আমার ব্যায়াম বা প্রাণায়াম করা সম্ভব হচ্ছে না, অ্যাটলিস্ট আমার যাতে 30 মিনিটস আমি ওয়াকিং করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হলো যে আমরা যে সমস্ত আমাদের ডিজিজগুলো মানে ডায়াবেটিস বা হয়তো কার্বোহাইড্রেট এগুলো না নিলে আমাদের যাতে না নেওয়া হয় সেটা দেখে রাখতে হবে। এই 3-4টে জিনিস মাথায় রাখলে মনে হয় হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করলাম, যে কয়েকটা সুপারফুড, যে সুপারফুডগুলো আমাদের এই সময় অর্থাৎ যে সময় একটু বয়সটা বাড়ছে, যে সময় মেনোপজ এসে গেছে বা মেনোপজের পরের যে সময়টা, দুটো ঘটনা খুব হয়ে থাকে, সেটা হচ্ছে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া এবং সার্কোপেনিয়া বা মাসেল লস। তো এগুলো আটকাতে এই সুপারফুডগুলো কিন্তু যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি, সঠিক পরিমাণে গ্রহণ করি এবং তার পাশাপাশি যদি এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন ভালোভাবে বাঁচতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।